2025 শিক্ষাবর্ষের অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, তো তোমাদের বিজ্ঞান বইয়ের একটা ক্লাস মূলত আজকে আমি এই ভিডিওতে নেওয়ার চেষ্টা করব। তো তোমরা যারা অষ্টম শ্রেণীতে উঠেছো এবার 2025 শিক্ষাবর্ষে, তোমরা তোমাদের নতুন যে বিজ্ঞান বইটা আছে ওটা তোমরা হাতে পেয়ে গেছো প্রায় প্রত্যেকেই, আমি আশা করতে পারি এতটুকু। তো তোমরা তোমাদের বিজ্ঞান বইয়ের সূচিপত্র যদি একটু খেয়াল করে দেখো, যে তোমরা তোমাদের বিজ্ঞান বইয়ের মধ্যে অনেকগুলো অধ্যায় পেয়ে যাবে, যেখানে বিজ্ঞান বইটাকে অনেক ভাগে ভাগ করা হয়েছে। যেমন প্রথম অধ্যায় যেটা আছে সেটা হচ্ছে প্রাণী জগতের শ্রেণীবিন্যাস, তারপর আছে জীবের বৃদ্ধি ও বংশগতি, তৃতীয় অধ্যায় যেটা আছে ব্যাপন, অভিস্রবণ ও প্রচ্ছেদন, চতুর্থ অধ্যায় আছে উদ্ভিদের বংশবৃদ্ধি, পঞ্চম অধ্যায় আছে সমন্বয় ও নিঃসারণ। এছাড়াও মোটামুটি 14টা অধ্যায়, চতুর্দশ অধ্যায় পর্যন্ত তোমাদের এই বই রয়েছে। তো এই বইয়ের এই যে 14টা অধ্যায় রয়েছে, এগুলো 14টা অধ্যায়ের মধ্যে গুরুত্বপূর্ণ যেগুলো অধ্যায় আছে, এগুলো অধ্যায়ের ওপর আমি আমাদের চ্যানেলে মূলত নিজ উদ্যোগে এক ধরনের ক্লাস নিয়ে আসার চেষ্টা করব। তো তারই ধারাবাহিকতায় আজকে প্রথম যে অধ্যায়টা আছে প্রাণী জগতের শ্রেণীবিন্যাস, এই ক্লাসেরই প্রথম অংশ নিয়ে আলোচনা করব। তো বেশি কথা না বাড়িয়ে আলোচনা করা যাক। তো আলোচনা করার শুরুতে বলবো যে তোমরা যারা চ্যানেলে নতুন আছো বা প্রথমে আমার চ্যানেলটিকে ভিজিট করলে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ক্লাস করা শুরু করো। তো প্রথম যে অধ্যায়টা আছে এটা হলো প্রাণী জগতের শ্রেণীবিন্যাস। তো প্রাণী জগতের শ্রেণীবিন্যাস আসলে কি, এটা বোঝার জন্য আমাদের এই নিচের কিছু ব্যাখ্যাগুলো পড়তে হবে। যেমন, পৃথিবীতে অসংখ্য বিচিত্র ছোট বড় প্রাণী বাস করে। এদের মধ্যে রয়েছে নানা রকম মিল ও অমিল। এই বৈচিত্র্যময় প্রাণীকুলে রয়েছে আণুবীক্ষণিক প্রাণী, অ্যামিবা থেকে শুরু করে বিশাল আকারের তিমি। প্রাণীর বিভিন্নতার উপর নির্ভর করে পরিবেশের বৈচিত্র্যের ওপর ভিন্ন ভিন্ন পরিবেশ ও বাসস্থানে প্রাণী বৈচিত্র্য ভিন্ন রকমের হয়। এটা আমরা জানি যে পৃথিবীতে বিভিন্ন রকমের স্থান আছে বা বিভিন্ন রকমের জায়গা আছে। এই বিশাল প্রাণী জগতের বিভিন্ন জায়গায় প্রত্যেকটা জায়গায় আলাদা আলাদা প্রাণী কিন্তু বসবাস করে। অর্থাৎ এখানে একটা বিষয় বলা হয়েছে যে ভিন্ন ভিন্ন পরিবেশ ও বাসস্থানে প্রাণী বৈচিত্র্য ভিন্ন রকমের হয়। অর্থাৎ আলাদা আলাদা পরিবেশে প্রাণীরা আলাদা আলাদাভাবে বেড়ে ওঠে বা তাদের মধ্যে একটা আলাদা আলাদা ভিন্নতা দেখা যায়। বিশাল এই প্রাণীজগৎ সম্পর্কে জানা অত্যন্ত কষ্টসাধ্য। সহজে সুশৃঙ্খল বিশাল প্রাণীজগৎকে জানার জন্য এর বিন্যস্তকরণ প্রয়োজন। আর বিন্যস্ত করার পদ্ধতিকে শ্রেণীবিন্যাস বলা হয়। শ্রেণীবিন্যাস প্রাণীজগতের জানার পথ অনেক সহজ করে দিয়েছে। তাহলে এই যে বিশাল একটা প্রাণীজগৎ, এটাকে আমরা অতি সুশৃঙ্খলভাবে এই বিশাল প্রাণীজগৎকে জানার জন্য এর বিন্যস্তকরণ যে প্রয়োজন, আর এই বিন্যস্ত করার যে পদ্ধতি, সেটাকে মূলত শ্রেণীবিন্যাস বলা হয়। তো এই প্রশ্নটা তোমাদের অনেক সময় দিতে পারে যে শ্রেণীবিন্যাস মূলত কাকে বলা হয়। তো এটার সঙ্গে তোমরা এইভাবে লিখবে যে বিশাল এই প্রাণীজগৎকে বিন্যস্ত করে এটাকে জানার যে পদ্ধতি বা বিন্যস্তকরণ যে পদ্ধতি, সেটাকে মূলত শ্রেণীবিন্যাস বলা হয়। তো এটার বিষয়ে আরও ডিপলি জানার জন্য আরও নিচে যেতে হবে। এখানে যেমন এই অধ্যায় শেষে আমরা অমেরুদণ্ডী প্রাণীর শ্রেণীবিন্যাস করতে পারবো। এখন অমেরুদণ্ডী প্রাণী বলতে কী বোঝায়? যেগুলো প্রাণীর মূলত মেরুদণ্ড থাকে না, সেগুলোই অমেরুদণ্ডী প্রাণী। এরপর আছে মেরুদণ্ডী প্রাণী, অর্থাৎ যেগুলো প্রাণীর মেরুদণ্ড আছে সেটা হচ্ছে শ্রেণীবিন্যাস করতে পারবো। অর্থাৎ মেরুদণ্ডী প্রাণীদের শ্রেণীবিন্যাসের ক্ষেত্র কিন্তু আলাদা। এরপর আছে জীবজগতের শ্রেণীবিন্যাসের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করতে পারবো, যে আমাদের জীবজগতের শ্রেণীবিন্যাসের প্রয়োজনীয়তা যে কতটুকু বা কতটা বিশাল, এই বিষয় সম্পর্কে আমরা কিন্তু ব্যাখ্যা করতে পারবো। তো আমরা জানি যে একটা প্রাণীকে জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের জীবজগতে বসবাস করতে গেলে বিভিন্ন রকমের প্রাণী আমাদের আশেপাশে ঘোরাফেরা করে। তো কোনটা আমাদের জন্য ক্ষতিকর, কোনটা আসলে কোন টাইপের প্রাণী বা কোন পর্বের প্রাণী, সেটা জানা কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ। তো সেটার জন্য কিন্তু জীবজগতের শ্রেণীবিন্যাসের প্রয়োজনীয়তা অনেক বেশি রয়েছে বা অত্যাধিক গুরুত্বপূর্ণ। পার্ট 1 যেটা আছে সেখানে কিন্তু পড়াটা মূলত তোমাদের স্টার্ট হয়েছে। সেটা হচ্ছে, তোমরা তোমাদের চারপাশের ছোট বড় নানা বৈচিত্র্যপূর্ণ প্রাণী দেখতে পাও। তোমাদের ষষ্ঠ শ্রেণীতে অর্জিত জ্ঞানের ভিত্তিতে প্রাণীজগৎ সম্পর্কে নিচের প্রশ্নগুলো উত্তর দেওয়ার চেষ্টা করো। তোমরা দেখো, প্রাণীগুলো দেখতে কি একই রকম? এদের সবগুলোই কি মেরুদণ্ড আছে? এরা সবাই কি একই পরিবেশে বসবাস করে? তোমরা এর আগেও যারা ষষ্ঠ শ্রেণীতে তো সকলেই পড়েছো, তো ষষ্ঠ শ্রেণীতে কিন্তু প্রাণী বিন্যাসের একটা ধারণা দেওয়া ছিল, এবং সেটাতে কিন্তু সপ্তম শ্রেণীতেও একটু বিস্তর পরিসরে দেওয়া ছিল। তো তারই ধারাবাহিকতায় তোমরা এখন অষ্টম শ্রেণীতে উঠেছো, তোমাদের যে শ্রেণীবিন্যাসের যে ধারাবাহিকতা, এটা কিন্তু একটু উন্নত লেভেলে দিয়ে গেছে। অর্থাৎ এখন তোমরা একটু বিশাল পরিসরে শ্রেণীবিন্যাসগুলোকে জানবে। তো এদের সবগুলোরই কি মেরুদণ্ড আছে? এটা তোমরা একটু ভাবো। আমরা যে আশেপাশে যে প্রাণীগুলো দেখি, সবগুলোর কিন্তু মেরুদণ্ড নাই। আমরা এর আগেও বা ইতিপূর্বেও দেখেছি যে কিছু কিছু প্রাণীর মেরুদণ্ড থাকে, আবার কিছু কিছু প্রাণীর মেরুদণ্ড থাকে না। এই মেরুদণ্ড এবং অমেরুদণ্ডী প্রাণীর উপর ভিত্তি করে প্রাণী জগৎকে মূলত দুই ভাগে, অর্থাৎ মেরুদণ্ডী প্রাণী এবং অমেরুদণ্ডী প্রাণী, এই দুই ভাগে ভাগ করা হয়। তো এরা সবাই কি একই পরিবেশে বসবাস করে? অবশ্যই না, এরা কিন্তু সকলে একই পরিবেশে বসবাস করে না। এরা সবাই কি একই রকম খাবার খায়? না, এদের খাবারের যে অভ্যাস বা খাদ্যাভ্যাস, এগুলো কিন্তু এদের পরিবেশ অনুসারে আলাদা আলাদা হতে পারে। তো এরপরে আছে, এরা কি একইভাবে চলাফেরা করে? না, এদের চলাফেরা করার পদ্ধতিও কিন্তু আলাদা। অনেক অনেক প্রাণী আছে তাদের বেশিরভাগ প্রাণীরা পা দিয়ে চলাচল করে, আবার কিছু কিছু প্রাণী আছে তাদের পা নেই, তারা অন্যভাবে চলাচল করে। সেগুলো আমরা পরবর্তীতে দেখব। এবার তুমি নিচের উত্তরগুলোর সাথে তোমার চিন্তাকে মিলিয়ে নাও। আমাদের চারপাশে আমরা যে প্রাণীগুলোকে দেখি তার সবগুলো দেখতে একই রকমের হয় না। এদের দেহের আকৃতি, গঠন ও অন্যান্য জৈবিক কার্যক্রম
এর প্রকৃতিও ভিন্ন। এদের কোনোটির মেরুদণ্ড আছে, আবার কোনোটির মেরুদণ্ড নেই। এদের কোনোটি মাটিতে, কোনোটি পানিতে, কোনোটি গাছে বসবাস করে। আমরা যদি খেয়াল করি, মাটিতে বসবাস করা প্রাণী আমরা সবাই দেখেছি, কিন্তু পানিতে বসবাস করা প্রাণী বলতে এখানে বোঝাচ্ছে মাছ জাতীয় যেগুলো প্রাণী আছে, অর্থাৎ যেগুলো জন্মের পর থেকে সর্বাবস্থায় পানিতেই তারা বসবাস করে, তাদের সাথে ডাঙার কোনো সম্পর্ক নাই। এরপর আছে কিছু কিছু প্রাণী যেগুলো গাছে বসবাস করে, পাখির কথা উল্লেখ করা যেতে পারে, বা গাছের কোটরের মধ্যে বসবাসকারী ক্ষুদ্র ক্ষুদ্র বিভিন্ন পোকা উল্লেখ করা যেতে পারে এখানে উদাহরণ হিসেবে। এদের খাদ্য বিভিন্ন প্রকারের হয়ে থাকে। এরা বিভিন্ন অঙ্গ, সিলিয়া, পা, উপাঙ্গ ইত্যাদি নিয়ে চলাফেরা করে। আবার কোনোটির চলন শক্তিও নেই, অর্থাৎ এগুলোর মধ্যে এমন এমন প্রাণীও আছে যেগুলোর কিন্তু চলন শক্তি নেই, তারা চলতে পারে না। তো পৃথিবীতে এরকম বৈচিত্র্যপূর্ণ প্রাণীর সংখ্যা আমাদের সঠিক জানা নেই। আজ পর্যন্ত প্রায় 15 লক্ষ প্রজাতির প্রাণী আবিষ্কৃত হয়েছে। এখন 15 লক্ষ প্রজাতির প্রাণী বলতে আসলে কী বোঝানো হচ্ছে? এই টোটাল যে প্রাণী জগতের সংখ্যা, এই প্রাণী জগতের সংখ্যার যে প্রজাতি সেটা মূলত 15 লক্ষ প্রজাতির প্রাণী আবিষ্কৃত হয়েছে। তাহলে 15 লক্ষ প্রজাতির মধ্যে প্রত্যেকটা আলাদা আলাদা প্রজাতি। যেমন আমাদের যে আশেপাশে আমরা যে আরশোলাকে দেখতে পাই সেটা একটা প্রজাতি, অথবা আমরা টিকটিকিকে দেখতে পাই, এটা একটা প্রজাতি, ব্যাঙ একটা আলাদা আলাদা প্রজাতি। তো এই আলাদা আলাদা প্রজাতির মতো 15 লক্ষ টোটাল প্রজাতি কিন্তু পৃথিবীতে আবিষ্কৃত হয়েছে। তো সেইটা তোমরা নিজেদের মতো করে পড়ে নেবে। তো এগুলোর মধ্যে মিল, অমিল এবং সম্পর্কের উপর ভিত্তি করে শ্রেণীবিন্যাস মূলত করা হয়। এখন শ্রেণীবিন্যাস সম্পর্কে একটু সাধারণ ধারণা নেওয়া যাক। শ্রেণীবিন্যাসটা মূলত কি, এটা আমরা ইতিপূর্বে দেখে আসলাম যে প্রাণী জগতের জীবসমূহকে জানার জন্য সহজে এটার বিন্যস্তকরণ প্রয়োজন। এই বিন্যস্তকরণকেই শ্রেণীবিন্যাস বলা হয়। তো জীবজগতের এই যে এখানেও এই কথাটাই লেখা আছে যে জীবজগৎকে ধাপে ধাপে বিন্যস্ত করার এই পদ্ধতিকে শ্রেণীবিন্যাস বলা হয়। প্রয়োজনের তাগিদে বর্তমানে জীব বিজ্ঞানের একটি স্বতন্ত্র শাখা হিসেবে গড়ে উঠেছে। একে জীব শ্রেণীবিন্যাসবিদ্যা বা ট্যাক্সোনমি বলা হয়। অর্থাৎ তোমরা যদি বলো যে শ্রেণীবিন্যাসবিদ্যা, এটা কিন্তু জীববিজ্ঞানের আলাদা একটা স্বতন্ত্র শাখা, যে জীববিজ্ঞানের সম্পর্কে তোমরা পরবর্তী লেভেলে যে জানতে পারবে। তো জীববিজ্ঞানের একটি আলাদা স্বতন্ত্র শাখা, যেটাকে ট্যাক্সোনমি নামকরণ করা হয়েছে। প্রজাতি হলো শ্রেণীবিন্যাসের সবচেয়ে নিচের ধাপ বা একক। তাহলে এটাও পরীক্ষায় কিন্তু দিতে পারে যে প্রজাতি আসলে কী। তো প্রজাতি হচ্ছে শ্রেণীবিন্যাসের সবচেয়ে নিচের ধাপ যেটা আছে সেটাকে বলা হয় মূলত প্রজাতি। তো যেমন মানুষ, কোনো ব্যাঙ, কবুতর ইত্যাদি এক একটি প্রজাতি। একটু আগে আমি উদাহরণ দিলাম, মানুষ, ব্যাঙ, তারপর হচ্ছে যে আরশোলা, এর পাশাপাশি আছে হচ্ছে টিকটিকি, যেটা হচ্ছে সরীসৃপ পর্বের। তো এগুলো প্রত্যেকটাই কিন্তু আলাদা আলাদা একটা প্রজাতি। তো কোনো প্রাণী শ্রেণীবিন্যাস করতে হলে সেই প্রাণীকে বৈশিষ্ট্য অনুযায়ী ধাপে ধাপে সাজাতে হবে। এই সকল ধাপের প্রত্যেকটিকে যথাযথভাবে বিন্যস্ত করতে হয়। এখন এই বিন্যস্তকরণটাই মূলত শ্রেণীবিন্যাস। শ্রেণীবিন্যাসের ইতিহাসে অ্যারিস্টটল, জন রে, ক্যারোলাস লিনিয়াসের নাম উল্লেখযোগ্য। প্রকৃতিবিজ্ঞানী ক্যারোলাস লিনিয়াসকে জীববিজ্ঞানের শ্রেণীবিজ্ঞানের জনক বলা হয়। তাহলে পরীক্ষাতে শ্রেণীবিন্যাসের জনক তাহলে হচ্ছে ক্যারোলাস লিনিয়াস, এনাকেই বলা হয় মূলত শ্রেণীবিন্যাসের জনক। তো এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। ক্যারোলাস লিনিয়াস, ইনি শ্রেণীবিন্যাসের জনক বলা হয় এনাকে। তিনি সর্বপ্রথম প্রজাতির বৈশিষ্ট্য চিহ্নিত করেন এবং দ্বিপদ বা দুই অংশ বিশিষ্ট নামকরণ প্রথা প্রবর্তন করেন। একটি জীবের বৈজ্ঞানিক নাম দুই অংশ বা দুই পদ বিশিষ্ট হয়। এই নামকরণকে দ্বিপদ নামকরণ বা বৈজ্ঞানিক নামকরণ বলা হয়। যেমন মানুষের বৈজ্ঞানিক নামকে হোমো সাপিয়েন্স বলা হয়। হোমো সাপিয়েন্সটা মূলত, হোমো হলো মানুষের গণের নাম, এবং সাপিয়েন্স যেটা আছে এটা হচ্ছে মানুষের প্রজাতির নাম। অর্থাৎ প্রথম অংশটা গণ এবং দ্বিতীয় অংশটা প্রজাতি, এই দুইটি অংশ মিলেই কিন্তু প্রাণীদের বৈজ্ঞানিক নামকরণ করা হয়। যেমনটা মানুষের বৈজ্ঞানিক নাম হচ্ছে এখানে হোমো সাপিয়েন্স দেওয়া হয়েছে। বৈজ্ঞানিক নাম ল্যাটিন অথবা ইংরেজি ভাষায় লিখতে হয়। তো এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় যে বৈজ্ঞানিক নামটা আসলে কী ভাষায় লিখতে হয়। তো অবশ্যই ল্যাটিন ভাষায় অথবা ইংরেজি ভাষায় লিখতে হয়। তো বেশিরভাগ যেটা প্রচলিত আছে সেটা কিন্তু ল্যাটিন ভাষা। অমেরুদণ্ড প্রাণীর শ্রেণীবিন্যাস। অমেরুদণ্ড প্রাণী আসলে কি? আধুনিক শ্রেণীবিন্যাসের সকল প্রাণী অ্যানিমেলিয়া জগতের কিংডমের অন্তর্ভুক্ত। এই শ্রেণীবিন্যাসে পূর্বের প্রোটোজোয়া পর্বটি প্রতিষ্ঠা জগতে একটি আলাদা উপজগৎ হিসাবে স্থান পেয়েছে। অর্থাৎ আধুনিক শ্রেণীবিন্যাসের সকল প্রাণী কিন্তু অ্যানিমেলিয়া, এই অ্যানিমেলিয়া কিংডমের অন্তর্ভুক্ত। তো এই শ্রেণীবিন্যাসের পূর্বের যে প্রোটোজোয়া শব্দটি আছে এটা প্রতিষ্ঠা জগতের একটি আলাদা উপজগৎ হিসাবে কিন্তু এটা স্থান পেয়েছে। তো অ্যানিমেলিয়া জগতের প্রাণীদের মোট 33টি পর্ব আছে, এটা কিন্তু পরীক্ষায় আসে। অ্যানিমেলিয়া জগতের প্রাণীদের পর্ব কতটি? এটা নৈবেদ্যিকের জন্য খুবই গুরুত্বপূর্ণ, মার্ক করে নেবে তোমরা যে অ্যানিমেলিয়া জগতের প্রাণীদের মোট 33টি পর্ব রয়েছে। এর মধ্যে প্রজাতির সংখ্যাধিক্যের ভিত্তিতে 9টি পর্বকে মেজর পর্ব বলা হয়। তার মানে মেজর পর্ব কয়টি? 9টি। টোটাল পর্ব আছে কিন্তু 33টি, তবে মেজর পর্ব বা বড় পর্ব এটা হচ্ছে 9টি। তো বাকিগুলো হচ্ছে নন মেজর পর্ব বলা হয়। তো এই 9টি পর্বের প্রথম 8টি পর্বের প্রাণীরা হচ্ছে অমেরুদণ্ডী। এই 9টা যে পর্ব আছে, এই 9টা পর্বের মধ্যে প্রথম যে 8টি পর্বের প্রাণী এগুলোকে বলা হয় অমেরুদণ্ডী, এবং শেষ পর্বের প্রাণী অর্থাৎ একদম 9 নম্বর পর্বের যে প্রাণীটা আছে ওটাকে বলা হয় মেরুদণ্ডী। এখন মেরুদণ্ড প্রাণীকে কিন্তু করডাটা নামে অভিহিত করা হয়, যেটা আমরা পরবর্তীতে দেখব। এখানে কিন্তু এক নজরে অ্যানিমেলিয়া জগতের মেজর পর্বগুলো সুন্দরভাবে শ্রেণীবিন্যাস করে দেওয়া হয়েছে। এখন মেজর পর্বগুলো বলতে এখানে কি বোঝাচ্ছে? ওই যে অ্যানিমেলিয়া জগতের পর্বগুলোকে টোটাল 33টা ভাগে বিভক্ত করা হয়েছে। পরবর্তীতে এই 33টা ভাগের মধ্যে মেজর বা বড় পর্ব যেটা আছে সেটা হচ্ছে এই 9টা পর্ব। এগুলো খুবই গুরুত্বপূর্ণ। যেমন এখানে আছে পরিফেরা, নিডারিয়া, প্লাটিহেলমিনথিস, নেমাটোডা, অ্যানিলিডা, আর্থ্রোপোডা, মলাস্কা, অ্যাকাইনোডার্মাটা এবং কর্ডাটা।
এই যে 9টা পর্ব আছে, এই 9টা পর্বগুলোর মধ্যে প্রথম যে 8টা পর্ব আছে, অর্থাৎ একাইনোডার্মাটার পূর্ব পর্যন্ত যে পর্বগুলো আছে, এই পর্বগুলো কিন্তু অমেরুদণ্ডী প্রাণী, এবং সর্বশেষ যে পর্বটা আছে কর্ডাটা, এটা হচ্ছে মেরুদণ্ড প্রাণী পর্ব। অর্থাৎ কর্ডাটা পর্বটা হলো মেরুদণ্ডী প্রাণীর পর্ব, আর আগে যে 8টা পর্ব আছে সেগুলো হচ্ছে অমেরুদণ্ডী প্রাণীর হচ্ছে পর্ব। এখন যদি আমরা কর্ডাটা পর্বকেও একটু ভাগ করে দেখি, কর্ডাটা পর্বকে বিভক্ত করলে 3টা উপপর্ব পাওয়া যায়, যেমন ইউরোকর্ডাটা, সেফালোকর্ডাটা এবং ভার্টিব্রাটা। এখন ইউরোকর্ডাটা এবং সেফালোকর্ডাটাকে ভাগ করা যায় না, কিন্তু ভার্টিব্রাটা যে পর্বটা আছে এটাকে কিন্তু আরও 7 ভাগে টোটাল বিভক্ত করা যায়। এখন এগুলোর মধ্যে হচ্ছে সাইক্লোস্টোমাটা, কন্ডিকথিস, অথিস্টিক, উভচর, সরীসৃপ, পক্ষীকুল, স্তন্যপায়ী, এবং সর্বশেষ যে আছে স্তন্যপায়ী। এই স্তন্যপায়ীর মধ্যে কিন্তু মানুষ অন্তর্ভুক্ত আছে, অর্থাৎ মানুষের যে শ্রেণীটা আছে ওইটা কিন্তু স্তন্যপায়ী। তো এইখানে মূলত কাজ হচ্ছে অ্যানিমেলিয়া জগতের যে 8টা পর্ব রয়েছে, অ্যানিমেলিয়া জগতের এই 8টা পর্ব এবং হচ্ছে সর্বশেষ যে একটা মেরুদণ্ডী প্রাণী পর্ব, এই 9টা পর্ব ভালোভাবে মুখস্থ করতে হবে। কর্ডাটা পর্বের যে 3টি উপপর্ব আছে এগুলো দেখতে হবে, এবং ভার্টিব্রাটা উপপর্বের যে 7টা শ্রেণী আছে এই শ্রেণীগুলো সুন্দরভাবে মুখস্থ করে নিতে হবে, কারণ এগুলোর প্রত্যেকটা বৈশিষ্ট্য নিচে আলোচনা করা হয়েছে। তো আজকের ক্লাস মূলত এই পর্যন্তই রাখলাম। সামনের ক্লাসে যে এই যে অ্যানিমেলিয়া জগতের যে মেজর পর্বগুলো রয়েছে, এই অ্যানিমেলিয়া জগতের মেজর পর্বগুলোর শ্রেণীবিন্যাসের বৈশিষ্ট্যগুলো নিয়ে আলোচনা করা হবে। অর্থাৎ এই যে এখানে বৈশিষ্ট্যগুলো আছে, এই বৈশিষ্ট্য থেকে পরবর্তী ক্লাসে আলোচনা করা হবে। তো আজকের ভিডিও ভালো লাগলে একটা লাইক দিতে পারো, এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত হতে পারো। আমরা মূলত বিজ্ঞান ক্লাসের যতগুলো ক্লাস রয়েছে তোমাদের, ষষ্ঠ শ্রেণী, সপ্তম শ্রেণী এবং অষ্টম শ্রেণী, প্রত্যেকটা ক্লাসেরই আলাদা আলাদাভাবে নিজস্ব উদ্যোগে ক্লাস নিয়ে আসার চেষ্টা করব। তো আজকের ক্লাসটি এই পর্যন্তই রাখলাম। দেখা হবে পরবর্তী কোনো নতুন ক্লাসে।